বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত হলাম। আজকের সারাদিনের ব্রেকিং নিউজগুলো নিয়ে আমি আমার লাইভটা শুরু করছি। আমার হাতে আজকে অনেকগুলো ব্রেকিং নিউজ রয়েছে, এগুলো নিয়ে জানাবো এবং সবার প্রথমে জানিয়ে দিই যে বিশ্বকাপ শুরু হয়ে গেছে। বিশ্বকাপ টি-20 ক্রিকেট শুরু হয়েছে। এবারের বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং তো এবারের বিশ্বকাপটি অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যৌথভাবে এটা আয়োজন করছে। এবারে 4টি গ্রুপে মোট 20টি দল এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে। আমি গতকালকে আমার প্রোফাইলে বিশ্বকাপের লোগো এবং বিশ্বকাপের 4টি গ্রুপে কে কোন গ্রুপে অবস্থান করছে এবং টোটাল কতটি দল অবস্থান করছে আমি সবগুলো জানিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে আমি যে জার্সিটা গায়ে দিয়েছি এটা বাংলাদেশ দলের নতুন টিম কিট, অর্থাৎ এই বিশ্বকাপে বাংলাদেশ দলের জার্সি আমি আজকে হাতে পেয়েছি। আমাকে যে প্রোভাইড করেছে জার্সিটা তাকে আন্তরিক ধন্যবাদ আমাকে এই বাংলাদেশ দলের নিউ কিট প্রেজেন্ট করার জন্য। যা হোক, এখন আমি আলোচনায় চলে যাচ্ছি। তো এই যে 20টি টিম অংশগ্রহণ করছে, আপনাদের জানিয়ে রাখি যে এই 20টি টিমের মধ্যে কিন্তু 4টি গ্রুপ থেকে 2টি করে 8টি টিম মোটামুটি বিশ্বকাপের যে সুপার 8 সেই পর্বে চলে যাবে এবং বাকি টিমগুলো আউট হয়ে যাবে। এবারে বেশ কয়েকটি অ্যাসোসিয়েট কান্ট্রি অর্থাৎ আইসিসির অ্যাসোসিয়েট কান্ট্রি এখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে আমাদের সাউথ এশিয়া থেকে আছে নেপাল আছে, এছাড়া আছে স্কটল্যান্ড, এছাড়া আমাদের অ্যাসোসিয়েট টিমগুলোর মধ্যে এখানে আমাদের আছে নেদারল্যান্ড আছে, এখানে আছে আমেরিকা, কানাডা, এই ধরনের টিমগুলো কিন্তু এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হচ্ছে উগান্ডা, যে দেশটাকে আমরা প্রায়ই কথায় কথায় ট্রোল করে থাকি। সেই উগান্ডা কিন্তু এবার বিশ্বকাপ খেলতে এসেছে এবং তাদের উত্থানটা স্বপ্নের মতো হয়েছে। আমি সে ব্যাপারে আরেকদিন আলোচনা করব, আজকে এই ব্যাপারে আর আলোচনা করব না। তো আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আজকের যে ওয়ার্ল্ড ব্রেকিং নিউজ, সেই ওয়ার্ল্ড ব্রেকিং নিউজে চলে যাচ্ছি। তো ওয়ার্ল্ড ব্রেকিং নিউজে প্রথম নিউজটা আমার কাছে যেটা রয়েছে সেটা আমাদের দক্ষিণ এশিয়ারই একটা দেশ মালদ্বীপ থেকে আসা নিউজ। মালদ্বীপের থেকে আসা এই নিউজটাতে বলা হয়েছে যে মালদ্বীপের যে বর্তমান প্রেসিডেন্ট আছেন মোহাম্মদ মুইজ্জু, তিনি গতকালকে ঘোষণা করেছেন যে ইসরায়েলি পাসপোর্টধারী কোনো লোক অর্থাৎ কোনো নাগরিক মালদ্বীপে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ ইসরায়েলি পাসপোর্টধারী নাগরিকদের মালদ্বীপে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ মালদ্বীপ। আমি প্রায়ই বলে থাকি যে মালদ্বীপ ছোট্ট একটা দেশ, কিন্তু এই দেশটা ছোট্ট হলেও এদের সাহস কিন্তু বুক ভরা সাহস। এরা ছোট দেশ হলেও কিন্তু কখনো আপনার কোনো কিছুকে ভয় করে চলে না বা কোনো কিছুতে ভয় পায় না। তার প্রমাণ কিন্তু তারা আবারও রাখলো। তারা বলছে যে তারা কোনো কিছুকেই ভয় পায় না এবং তারা এই যে বর্তমান বিশ্বে সুপার পাওয়ারদের সকল প্রকার অপরাধ কর্মের যে সহযোগী অর্থাৎ সকল নাটের গুরু যাকে আমরা যদি বলি তাহলে যেই দেশটি আছে সেই দেশটির নাগরিকদের অর্থাৎ ইসরায়েলি পাসপোর্ট নিয়ে কেউ কিন্তু মালদ্বীপে প্রবেশ করতে পারবে না বলে আজকে মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশের কাছ থেকে ঘোষণা এসেছে। তো এই ঘোষণার ফলে স্বভাবতই তাদের উপর অনেক চাপ আসবে, কিন্তু তারা সকল চাপকে উপেক্ষা করে কিন্তু এই ঘোষণাটা দিতে পেরেছে। এজন্য মালদ্বীপকে আমার পক্ষ থেকে অন্তত আন্তরিক ধন্যবাদ আমি জানাই। যা হোক, মালদ্বীপ যে কাজটি করেছে অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো কাজ। তো এখন আমেরিকার দিকে চলে যাবো, আমেরিকা নিয়ে একটু কথাবার্তা বলবো। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তিনি গতকালকে বলেছে দখলদার দেশটি যুদ্ধবিরতিতে রাজি আছে যদি ওই যে মাস যুদ্ধে রাজি হয়, যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়, তাহলে দখলদার দেশটি কিন্তু এই যুদ্ধবিরতি মেনে নিতে রাজি আছে। তো এর আগে আপনারা জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। সেই যুদ্ধবিরতির প্রস্তাবটার মধ্যে 3টা ধাপ ছিল। প্রথম ধাপে বলা হয়েছিল যে 6 সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং এই 6 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে দখলদার সেনারা জনবহুল এলাকা থেকে দূরে সরে যাবে এবং এর বিনিময়ে আমাদের প্রতিরোধ সংগঠন ওই যে মাস এরা হামলা বন্ধ করবে এবং যারা জিম্মি রয়েছে তাদের কিছু জিম্মিকে মুক্তি দিবে এবং এর পরিপ্রেক্ষিতে
দখলদাররাও ফিলিস্তিনিদেরকে মুক্তি দিবে। দ্বিতীয় ধাপের কথা বলা হয়েছে যে দ্বিতীয় ধাপে আরও 4 থেকে 6 সপ্তাহ যুদ্ধবিরতি হবে। এই সময়ের মধ্যে সকল জীবিত বন্দীকে ফেরত দিতে হবে এবং এর পরিবর্তে দখলদাররাও তাদের কারাগারে থাকা কিছু ফিলিস্তিনি নাগরিককে মুক্তি দিবে এবং এই ধাপে আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে তৃতীয় এবং সর্বশেষ ধাপে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হবে এবং সর্বশেষ জিম্মিকেও যা থেকে মুক্তি দেওয়া হবে এবং এর পরিবর্তে শেষ দখলদার সেনাটিও কিন্তু যা ভূখণ্ড থেকে চলে যাবে এবং হামলা স্থায়ীভাবে বন্ধ হবে এবং পুনর্গঠনের কাজ শুরু হবে। এই ধরনের একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু এই প্রস্তাব দেওয়ার পরপরই মাস যারা রয়েছে তারা বলছে যে যেহেতু এই প্রস্তাবটা আমেরিকার পক্ষ থেকে এসেছে এবং আমেরিকাই তাদের এই দখলদারদেরকে সাহায্য করছে যাতে যুদ্ধটা চলে, তো তাদের পক্ষ থেকে যখন এই প্রস্তাবটা এসেছে তাহলে আমরা এই প্রস্তাব মেনে নিতে প্রস্তুত রয়েছি। এটা বলার সাথে সাথেই কিন্তু মাস এই প্রস্তাবটা মেনে নেয়নি। তারা এই প্রস্তাবের কপি পাঠিয়ে দিয়েছে তুরস্কে, পাঠিয়ে দিয়েছে কাতারে, পাঠিয়ে দিয়েছে সৌদি আরবে, ইরানে, চীন এবং রাশিয়ায়। সব পক্ষ বসে এই চুক্তি নিয়ে এর প্লাস মাইনাস কত দূরে কী হবে না হবে, কোনো পর্যবেক্ষক রাখা হবে কিনা, গ্যারান্টি কে দিবে, এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করার পরে তারা সিদ্ধান্ত জানালেই কেবল হামাস এই চুক্তিতে রাজি হবে বা হবে না এটা পরিষ্কার হবে। যাই হোক, তো আজকে এর প্রেক্ষিতেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে যদি মাস এটাতে, তো আমেরিকার প্রেসিডেন্ট সে কথাই বলেছে যে যদি এই মাস এই চুক্তি মেনে নেয় বা এই শর্তগুলোতে রাজি থাকে তাহলে দখলদাররা অবশ্যই এই চুক্তি মেনে নেবে। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছে যে এই চুক্তি মেনে নেওয়ার মাধ্যমে দখলদাররা যে বলেছিল তারা হামাসকে ধ্বংস না করা পর্যন্ত যা ভূখণ্ড ত্যাগ করবে না, কিন্তু পক্ষান্তরে তারাই আন্তর্জাতিকভাবে তাদেরকে স্বীকৃতি প্রদান করলো। এটা মাসের জন্য একটা বড় বিজয় বলে অনেকে এটাকে দেখছে। এবার একটু চলে যাবো আমি ইরানে। আপনারা জানেন যে কিছুদিন আগে তাদের যে প্রেসিডেন্ট রয়েছে ইব্রাহিম রাইসি, তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় তার 9 জন সঙ্গী সহ নিহত হয়েছিলেন এবং তারই প্রেক্ষিতে ইরানের আইন অনুযায়ী 50 দিনের মধ্যে ইরানে কিন্তু নির্বাচন অর্থাৎ প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করতে হবে। এরই ধারাবাহিকতায় আজকে 9 জন ইরানের জাতীয় কাউন্সিল যেটা রয়েছে, যে নির্বাহী কাউন্সিল ইরানের, সেই ইরানের নির্বাহী কাউন্সিল থেকে 9 জন প্রার্থী আপনার প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছে এবং অ্যাপ্রুভ পেয়েছে। এদের মধ্যে সবচেয়ে আলোচিত ব্যক্তি যিনি, তিনি হচ্ছেন ইরানের 2 বারের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আহমেদি নিজাদ। আমরা যারা তার শাসনামলটা দেখেছি আমরা জানি তিনি একজন কায় মনোবাক্যে একজন খাঁটি মুসলমান এবং তিনি সবসময় ইসলামের জন্য নিবেদিত প্রাণ। আপনাদের একটা ঘটনা বলি, কোনো এক সময় এক সাংবাদিক তেহরানে তার বাড়িতে গিয়েছিল, তখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সাংবাদিক যখন দেখলেন তার পিঠে চকি বা পাটাই, যেটাতে তারা শোয় আর কি, যে এইটা খেজুরের পাতা দিয়ে তৈরি থাকে, তো এই পাটাইয়ে যখন তিনি শুয়েছিল, ওঠার পরে তাকে বলল যে আপনি ইরানের প্রেসিডেন্ট, তো আপনার গায়ে চাটাইয়ের দাগ, আসলে আপনি চাইলেই তো অনেক কিছু করতে পারেন। তখন তিনি হেসে বলেছিলেন যে আমাদের ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইরানের প্রেসিডেন্ট ছিলেন না, তিনি পুরা মুসলিম বিশ্বের অর্থাৎ অর্ধজাহানের প্রেসিডেন্ট ছিলেন। তার গায়েও চাটাইয়ের দাগ ছিল, তো তিনি তো কখনো সুখ শান্তির কথা চিন্তা করেননি। তো আমি তার উম্মত হয়ে আমারও সুখ শান্তির প্রয়োজন নেই বলে তিনি মন্তব্য করেছিলেন এবং এই মন্তব্যটা কিন্তু সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল সে সময়। এবং পশ্চিমা এবং অন্যান্য যারা রয়েছে দখলদাররা রয়েছে তাদের কিন্তু সবারই ভয় আহমেদি নেজাদকে নিয়ে। আহমেদি নেজাদ খুবই একজন কট্টর দখলদার বিরোধী নেতা এবং তিনি ইরানের পরমাণু ক্ষেত্রে অনেক ভূমিকা রেখেছেন। পাশাপাশি আরেকজন তেনার মনোনয়ন পাওয়ার পরে কিন্তু পশ্চিমা বিশ্ব মোটামুটি নড়ে চড়ে বসেছে যে আসলে তিনি ক্ষমতায় আসলে বা তিনি প্রেসিডেন্ট হলে কিন্তু দেশের তাদের জন্য অন্তত মধ্যপ্রাচ্যে অনেক খারাপ সময় আসতে যাচ্ছে। তো
এর আগেও দুইবার তিনি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো এর আগেও তিনি দুইবার কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু সেই দুইবার তাকে প্রেসিডেন্ট পদে লড়াই করতে দেওয়া হয়নি। কারণ আপনারা জানেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনি তিনি কিন্তু তাকে প্রেসিডেন্ট পদে জন্য নির্বাচিত হতে দেননি। সে কারণেই তিনি গত দুইবার নির্বাচন করতে পারেননি, যার একটিবার হাসান রুহানি এসেছিলেন এবং তার ক্ষমতা শেষ হওয়ার পরে এসেছিলেন ইব্রাহিম রাইসি। এই দুইবার তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, যা হোক এবার তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং ইরানের ইতিহাসে প্রথম একটা ঘটনা এবার ঘটেছে, সেটা হলো যে ইরানে প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এবারই প্রথম মনোনয়ন তুলেছেন একজন নারী। তার নাম হচ্ছে জোহরা ইলাহিয়ান। এই জোহরা ইলাহিয়ান হলেন ইরানের একজন আইন প্রণেতা। তো তিনি প্রথম নারী যে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এবারই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আমরা দেখতে পাচ্ছি যে ইরানে কিন্তু মোটামুটি নারীদের অধিকার নিয়ে অনেকদিন থেকেই কথাবার্তা হচ্ছিল। অনেকে পশ্চিমা বিশ্বে তো ইরানিদেরকে বলা হয় যে নারীদের অধিকার দেওয়া হয় না, মানে যদি কেউ মাথায় হেজাব পরে বা একটু পর্দা করতে চায় তাহলে নাকি ওদের এই আর সেই অধিকার দেওয়া হয় না। তো সেই ক্ষেত্রে তারা নাকি নারীদের অধিকার দিচ্ছিল না, এই অভিযোগ। তো এবার হয়তো এই তাদের বিরুদ্ধে এই যে নিন্দাটা রয়েছে, এই যে নারী প্রধানমন্ত্রী, নারী যে রাষ্ট্রপতি নির্বাচন করছেন জোহরা ইলাহিয়ান, এই পদক্ষেপের মাধ্যমে সব প্রশ্নের উত্তর কিন্তু ইরান দিতে পারবে বলে আমি মনে করি। যাই হোক, এবার একটু চলে যাব রাশিয়ায়। আপনারা জানেন পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন। আপনারা জানেন এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা শুদ্ধি অভিযান পরিচালনার কথা বলেছিলেন এবং এরই প্রেক্ষিতে তিনি কিন্তু যে শুইগু অর্থাৎ তাদের যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, প্রতিরক্ষা মন্ত্রী ছিল, এই শুইগুকে কিন্তু ক্ষমতাচ্যুত করেন বা তার মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেন। এবং এরই প্রেক্ষিতে তিনি এখন দুর্নীতি বিরোধী অভিযান চালাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে। এবং সেখানে বলা হচ্ছে গতকালকে 5 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অর্থাৎ প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে। এবং শুদ্ধি অভিযান কিন্তু এখনো চলছে। বলা হচ্ছে যে বহু হেভিওয়েট কর্মকর্তাকে এবার হয়তো গ্রেপ্তার হতে হবে অথবা শাস্তির মুখোমুখি হতে হবে। যা এই অবস্থায় আমেরিকা সহ পশ্চিমা বিশ্বগুলো কিন্তু এটা নিয়ে অনেক নিন্দা করেছে এবং CNN বিস্তারিত একটা প্রতিবেদন দিয়েছে। এখন আমি চলে আসি একটু ভারত প্রসঙ্গে। আপনারা জানেন যে ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলে তারা দাবি করে, আমি মনে করি না। যা হোক, তো পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ তারা বলে এবং তাদের এই যে নির্বাচনটা, সেই নির্বাচনটা কিন্তু 7টি ধাপে অনুষ্ঠিত হয়। গত 1 জুন 7 ধাপের নির্বাচনের শেষ ধাপ অনুষ্ঠিত হয়ে গেল। এবং এরই পরে আপনারা জানেন যে দিল্লির মুখ্যমন্ত্রী ছিল অরবিন্দ কেজরিওয়াল। তিনি আম আদমি পার্টির থেকে নির্বাচিত হয়েছিলেন দুর্নীতির দায়ে। তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু নির্বাচনের জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। যেহেতু নির্বাচন 1 তারিখে শেষ হয়ে গেছে, তিনি আজকে অর্থাৎ 3 তারিখ আজ 3 জুন তিনি নিজের থেকেই আত্মসমর্পণ করেন এবং তাকে আবার জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। কেজরিওয়াল নিজের থেকে আত্মসমর্পণ করেছেন। যা হোক, এটা একটা ভালো দিক যে যেখানে আইনের শাসন, সেটা যে দেশে হোক না কেন, আইনের শাসন থাকলে বিষয়গুলো এত সহজেই হয়ে যায়। পক্ষান্তরে আমরা পাকিস্তানে দেখতে পাচ্ছি যে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে কি আচরণ করা হচ্ছে এবং কি ধরনের কাজকর্ম বা তার সঙ্গে কি ধরনের ব্যবহারগুলো করা হচ্ছে। এদিকে পাকিস্তান প্রসঙ্গে যখন আসলাম, তো একটু বলে নেই, পাকিস্তানে আবারও ইমরান খানের বিরুদ্ধে কিন্তু দেশদ্রোহীর মামলা করার চিন্তা ভাবনা করা হচ্ছে বা সরকার কিন্তু দেশদ্রোহী মামলা করবে বা এস্টাবলিশমেন্ট দেশদ্রোহীর মামলা করবে বলে আমরা শুনতে পাচ্ছি। এর কারণ হলো গত কয়েকদিন আগে ইমরান খান একটা বক্তব্য দিয়েছিলেন তার আইনজীবীদের মাধ্যমে। সেখানে তিনি বলেছিলেন যে 1971 সালে বাংলাদেশে যখন শেখ মুজিবুর রহমান সর্বোচ্চ আসন পাওয়ার পরে তাকে কিন্তু আর্মিরা, অর্থাৎ তখন যে আর্মির প্রধান ছিলেন জেনারেল ইয়াহিয়া, এই জেনারেল ইয়াহিয়ার চক্রান্তেই কিন্তু তাকে ক্ষমতা দেওয়া হয় না এবং পরবর্তীতে এরই প্রেক্ষিতে পাকিস্তান 2টি অংশে ভাগ হয়ে যায়। একটি বাংলাদেশ অংশ হয়ে যায়, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এবং পাকিস্তান পশ্চিম পাকিস্তান হিসেবে থেকে যায়।
তো এখানে ইমরান খান বারবার বলেছে যে আমাদের যে অবিসংবাদিত নেতা রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সাথে যে অন্যায় করা হয়েছে, তাকে যে সে এই বাংলাদেশের মানুষকে যে ক্ষমতা দেওয়া হয়নি এবং বাংলাদেশের মানুষকে ক্ষমতার বাইরে রাখার যে ষড়যন্ত্র সেনাবাহিনী করেছিল, এই সেনাবাহিনীর এই অপতৎপরতার কারণেই কিন্তু তৎকালীন পাকিস্তান ভেঙে দুই ভাগ হয়ে গেছে এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করতে সক্ষম হয়েছিলেন এবং জেনারেল ইয়াহিয়া পাকিস্তানকে দুইটি টুকরোর মধ্যে ভাগ করে দিয়েছিলেন। এখনও ওই একই অবস্থা চলছে। যখন পাকিস্তান তেহরিকে ইনসাফ অর্থাৎ পিটিআই সর্বোচ্চ আসন পেয়ে ক্ষমতায় যেতে চাইছে, কিন্তু এস্টাবলিশমেন্ট বা বর্তমান সেনা শাসিত সরকার কিন্তু সেটাকে মানুষের জনগণের রায়কে অবজ্ঞা করে তারা কিন্তু তাদের ইচ্ছামতো সরকারকে বসিয়ে রেখেছে। এতে পাকিস্তানের অখণ্ডতা বিপদের মুখোমুখি হবে এবং পাকিস্তান ভেঙে যাওয়ার একটা সুযোগ তৈরি হবে বলে তিনি বক্তব্য দিয়েছিলেন। এই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু যে বর্তমান সেনাপ্রধান রয়েছেন আসিম মুনির, তিনি এবং তার যে ডিপার্টমেন্ট এবং তার নিয়ন্ত্রণাধীন যে সরকার, তারা কিন্তু ক্ষিপ্ত হয় এবং তার ইমরান খানের বিরুদ্ধে নতুন করে দেশদ্রোহের মামলা তারা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে আমরা সংবাদ পেয়েছি। তো যা হোক, এভাবেই ইমরান খানের সঙ্গে অন্যায় করা হচ্ছে। কিন্তু ইমরান খান বলেছেন, গতকালকে তার একটি বক্তব্য আমি শুনেছি, সেই বক্তব্যে তিনি বলেছেন যে ধৈর্য এমন একটা জিনিস যেটা আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার প্রদান করতে পারে। অর্থাৎ ধৈর্য ধারণ করলে পৃথিবীতে আপনি যাই চান না কেন সেটা আপনি পেতে পারেন। এই কথাটা ইমরান খান বলেছে। আসলে ইমরান খানকে আমি যতই দেখি তত অবাক হয়ে যাই যে এই একটা মানুষ যার প্রতি এত অন্যায়, এত অবিচার, একবার গুলি করা হচ্ছে, একবার স্টেজ থেকে ফেলে দেওয়া হচ্ছে, একবার তার স্ত্রীকে গ্রেপ্তার করা হচ্ছে, একবার তার পার্টি ভাঙার চেষ্টা করা হচ্ছে, তবুও তিনি দমে যাচ্ছেন না। তিনি কিন্তু তার মতোই আস্থায় অবিচল রয়েছেন। তো যা হোক, আমার হাতে আজকে আর অনেকগুলো সংবাদ ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে সেই সংবাদগুলো আপনাদের সামনে দিতে পারছি না। ইনশাআল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে লাইভে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।